ভূতের গল্প? আর এই খোদ কলকাতায় ভূত? যারা শুনবেন আপনারা হয়তো বলবেন যত সব মিথ্যা কথা, কিন্তু বিশ্বাস করুন, এত শত অবিশ্বাসের পরেও কিন্তু ভূত দেখেছে আমাদের ফুলি। আমাদের বাড়ির সঙ্গে তাদের বাড়ির আনাগোনা বহু দিনের, তা প্রায় 12 বছর হয়ে গেল। এই ফুলির জীবনে নেমে এসেছিল এক ভয়ঙ্কর দুর্যোগের ছায়া, জানেন? প্রায় 24 বছর আগেকার ঘটনা। সন্তান সম্ভবা ছিল তখন ফুলি। তার বয়স সবে 14 বছর। বাপের বাড়ি এসেছিল বড় ছেলে উত্তমের জন্মের সময়। ওর বাপের বাড়ি ছিল বেহালার জয়শ্রী কলোনিতে। তবে আজকের বেহালার সঙ্গে কিন্তু সেটাকে মেলাবেন না। তখনকার বেহালা এত জমজমাট ছিল না। 25 বছর আগে সেখানে ছিল বন বাদার, জলা খাল পুকুরে ভরা এক অত্যন্ত অবহেলিত জনবিরল জায়গা। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প কথার ঝুলিতে আজকে শুনছেন সত্য ঘটনা অবলম্বনে একটি ভৌতিক গল্প। গল্পটির নাম খালপাড়ের বিভীষিকা। লিখেছেন রুবি বাগচি। জলা খাল পুকুরে ভরা এই জনবিরল জায়গাতে মাত্র 5-6 ঘর লোকের বাস ছিল। তারা সকলেই ছিল অত্যন্ত দরিদ্র পরিবারে। খেটে খেত, দিন আনে দিন খায়। তাদের ঘরের আশেপাশে ছিল পেয়ারা বাগান, শয়ে শয়ে কাঁঠাল গাছের বন, আর তার ভেতর দিয়ে বয়ে চলেছে একটা প্রায় মজে আসা খাল। খালের একদিকে ঘন বাঁশবন, জলা পুকুর। এই সব কিছুর মধ্যেই বসবাস ছিল ফুলিসহ আরো অনেকের 4টি পরিবার। জায়গাটির নাম ছিল জয়শ্রী কলোনি। বাপের বাড়িতে ছিল তার ফুরফুরে এক স্বাচ্ছন্দ্য জীবন। কড়া নিয়মের বাধ্যবাধকতা ছিল না। ইচ্ছা মতো সে ঘুরে বেড়াতো বনে বাদারে, তারপরে একসময় বাড়ি ফিরে আসত। বাড়ির কাছের খালপাড়, বাঁশবন, পুকুর, কাঁঠাল পেয়ারার বাগান, ফুলি আর তার পড়শিরা নিত্য সেখানে আনাগোনা করত। স্নানাদি আর নিত্যকর্ম সারত সেই জঙ্গলের ভেতরে। তার মা তাকে ধমক দিতেন, কিন্তু বেশি কিছু বলতেন না। 14 বছরের ফুলি মায়ের কিছু কথা শুনতো, আবার শুনতো না। কিন্তু অশরীরী আত্মা, ভূত প্রেত এইসব সম্পর্কে তেমন একটা ওয়াকিবহালও ছিল না। রোজকার মতো ফুলি সেদিনকে গেল খালপাড়ে। বেলা 11:30-12টা হবে। অন্যান্য দিনের মতো বাঁশবন পেরিয়ে খালপাড়ে নামলো সে প্রকৃতির ডাকে সাড়া দিতে। তারপর পুকুরে গিয়ে স্নান পর্ব সারা হলো। কিন্তু সেদিন গোটা জায়গাটা কিরকম যেন একটা থমথমে পরিবেশ, জনমানব শূন্য। অকারণেই তার গাটা ছমছম করে উঠল। সে তাড়াতাড়ি জল ছেড়ে উঠে এলো, ঘরে ফিরল। কিন্তু তারপরেই তার মনটা যেন কেমন আনচান করতে লাগলো। মনের মধ্যে যেন কিসের একটা তোলপাড়। দিনভর সে আনমনা হয়ে রইল। মা, বাবা, ভাই, বোন কারোর সঙ্গে সে সহজে কথা বলে না, যেন সে নিঃসঙ্গ হয়ে পড়েছে। মাঝরাত্রে তাকে আবার খালপাড়ে যেতে হলো প্রকৃতির ডাকে সাড়া দিতে। মা তার সঙ্গে তার ছোট বোনকে পাঠালেন। বাঁশবন পেরিয়ে তারা খালের ধারে নামল। খালপাড়ে সার দিয়ে অগুন্তি কাঁঠাল গাছ। হঠাৎ ফুলি দেখে সামনের একটা কাঁঠালের ডালে দাউ দাউ করে যেন আগুন জ্বলে উঠল। একসময় আগুনটা নিভেও গেল। ফুলি তাকিয়ে আছে এক দৃষ্টে। দেখা গেল সেই ডালের জায়গায় একটা কালো বুড়ি, শনের মতো এলো চুল, তার কোমর পর্যন্ত ঝুলছে, চোখ জ্বলছে আগুনের ভাটার মতো। সে মুখটা হাঁ করে আছে, মুখের ভেতর বড় বড় দাঁত, আর সেখান থেকে ছুটে বেরোচ্ছে আগুনের হলকা। ফুলি মন্ত্রমুগ্ধের মতো লক্ষ্য করছে সেই দিকে। বুড়িটা মুখটা হাঁ করছে আর বন্ধ করছে, হাঁ করছে আর বন্ধ করছে।
প্রত্যেকবার তার মুখের মধ্য থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসছে। সেদিকে একদৃষ্টে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থেকে ফুলি চলাফেরার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলল। কিছুক্ষণ পরে বুড়িটা গাছ থেকে নেমে আসতে থাকলো গুড়ি মেরে। তার স্ত্রীর জ্বলন্ত দৃষ্টি ফুলির উপর নিবদ্ধ। সে যেন কেমন ঘষ্টে হামা দিয়ে এগিয়ে আসতে লাগলো ফুলির দিকে। এতক্ষণে ফুলির জ্ঞান ফিরেছে। স্বাভাবিক আত্মরক্ষার তাগিদে সে এক ছুটে খালের ওপরে উঠবার চেষ্টা করল। খানিকটা পালিয়েও ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বুড়িটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। ফুলি জ্ঞান হারালো। পরে ফুলি শুনেছিল তার ছোট বোন দিদিকে পড়ে যেতে দেখে দৌড়ে গিয়ে মাকে খবর দিয়েছিল। মা ও ছোট বোন তাকে কোনো রকমে সামলে নিয়ে আসে। গুনিনকে ডেকে আনা হলো পরদিন। সে অনেক কিছু ক্রিয়াকর্ম করল। ফুলি কিছুটা সুস্থ হলো, কিন্তু সম্পূর্ণ সারল না। সেই অশরীরই তাকে যেন সম্পূর্ণ ছাড়ল না। ফুলি আগের মতোই অন্যমনস্ক থাকত। ঘরে তার মন বসে না। তার মনটা পড়ে থাকতো পেয়ারা বাগান, ঝোপঝাড় ভর্তি কাঁঠাল বন পরিবৃত সেই খালের ধারে। কোন একটা যেন অমুক টান তাকে টানত। ঠিক 11টা-12টা দিনের বেলা আর মধ্যরাতে, এই সময় দুটোতে সব থেকে বেশি টান হতো তার সেই জায়গায় যাওয়ার জন্য। এই অমোঘ আকর্ষণ এড়িয়ে যাবার উপায় তার ছিল না। কখনো সে যেত তার মাকে জানিয়ে, কখনো তাকে না জানিয়ে। রোজকার মতো ফুলি একদিন গেল নিত্যকর্ম সারতে খালের পাড়ে, বাঁশবন পেরিয়ে। বেলা তখন 11:30-12টা। ভয়ে ভয়ে সে চারিদিকে তাকিয়ে দেখল, না, আজ বুড়িটা কোথাও নেই। নিমেষে তার মনটা হালকা ফুরফুরে হয়ে গেল। চারিদিকটা কেমন মায়াময় পরিবেশ। মজা খালের একখণ্ড জায়গায় অল্প একটু টলটলে জল, হাতের কবজি ডুবতে পারে এরকম গভীরতা। হঠাৎ সে দেখল ওই জলের মধ্যে বিশাল একজোড়া শোল মাছ। এত বড় সাইজের মাছ সে কখনো দেখেনি। স্বাভাবিকভাবেই তার মনে লোভ জাগল। সে জলে হাত ডুবিয়ে জলজ্যান্ত মাছ জোড়াকে ধরতে গেল। কিন্তু একই, এক নিমেষে মাছগুলো হাওয়া। ওইটুকু গর্তের জল কোথায় গেল? ফুলি ভেবে কুল পায় না। যাগ্গে, চলে যাবার জন্য সে যেই পা বাড়ালো, অমনি আমার মাছ দুটো গর্তের মধ্যে কিলবিল করতে লাগলো। আবার ধরতে গেল, আবার তারা অদৃশ্য হয়ে যায়। ফুলির জেদ চেপে গেল। নাওয়া খাওয়া সমস্ত ভুলে সে চালিয়ে গেল মাছ ধরার বিফল চেষ্টা। অনেকক্ষণ পরে তার মা তাকে খুঁজতে এলো সেইখানে। মার ডাকে সে তার জ্ঞান ফিরে পেল। ফুলির অস্বাভাবিক অবস্থা ক্রমশ বৃদ্ধি পেতে থাকলো। বাবা ঠেলা চালায় আর মা 5 বাড়ি ঠিকের কাজ করে বেড়ান। কে লক্ষ্য করবে ফুলিকে? ফুলি কি হারিয়ে যাবে তার স্বাভাবিক পরিবেশ থেকে? ফুলি তার ঘোর লাগার অবস্থাটাও বুঝতে পারত না। খাল পাড়টা তাকে দুর্নিবার আকর্ষণে টেনে নিয়ে যেত। নিত্য হাজিরা দিতে লাগলো সে সেখানে রাত দুপুরে। রাতে সে প্রায়ই দেখত একটা নারী মূর্তি, চুল খোলা, মোটা সোটা একটা কম বয়সী বউ, কপালে টিপ, কোলে বাচ্চা, তার দিকে কটমট করে চেয়ে আছে। তার আশেপাশে ঘুরে বেড়াতো। দিনে দেখত, রাতে দেখত, আর দেখত তার চোখে তীব্র ঘৃণার ভৎসনা তার প্রতি। আর একদিন একজোড়া কাঁকড়া সেই একই গর্তে, একই খেলার পুনরাবৃত্তি। চোখের নিমেষে তারা অদৃশ্য হয়ে যায়। ফুলি ধীরে ধীরে তার বাহ্য জ্ঞান হারাতে আরম্ভ করলো। কথা বলা বন্ধ হয়ে গেল তার। সে যেন সারা দিন ঘোরের মধ্যে তলিয়ে থাকে। ওই ভীষণ দর্শন মোটা কালো বউটা সর্বত্র তাকে দেখা দিয়ে বেড়ায়, তাকে বকাঝকা করে। 14 বছরের ফুলি ওই অদ্ভুতুড়ে পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে পারে না। সে একটা অপ্রাকৃতিক জগতে প্রবেশ করে ফেলেছে। ক্রমশ সে তার আশেপাশের লোক, তার বাবা মা, দাদারা, বোনেদের অস্তিত্ব ভুলতে শুরু করলো।
ওই ভৌতিক পরিবেশে একদিন সে ফের দেখল একজোড়া নধরকান্তির সাদা খরগোশ সেই জল ভর্তি গর্তটার কাছে দাপাদাপি করছে। ফুলি পরে বলেছিল যে ওইসব কাণ্ড কারখানা দেখে আমার সবসময় গা ছমছম করত। বুঝতে পারতাম না কি হচ্ছে, কিন্তু নিজেকে আটকাতেও পারতাম না। মাকে গিয়ে বলতাম প্রথম দিকে এইসব কথাগুলো, কিন্তু মা না বিশ্বাস করতো না। বলতো, দোষী মেয়ে, তোকে কতবার বারণ করেছি ওইসব জায়গায় যাবি না, অলক্ষণে জায়গা, তুই কথা শুনিস না কেন? মাকে কিছুতেই বোঝাতে পারতাম না যে আমার কোনো উপায় ছিল না না গিয়ে। এক অমোঘ দুর্নিবার টান আমাকে তাড়িয়ে নিয়ে যেত ওই বিশেষ জায়গাটিতে। সেই টানকে প্রতিরোধ করার ক্ষমতা আমার আদপে ছিল না। অদ্ভুত ব্যাপার ছিল যে আমাদের তো যেতেই হতো খালপাড়টাতে প্রকৃতির ডাকে, আর আমি দেখতাম সেই ছেলে কোলে টিপ পড়া ওই ভীষণ দর্শন বউটিকে। সে যেন আমাকে চিবিয়ে খেতে চাইতো। পরে তাকে আমি বাড়িতেও দেখতে আরম্ভ করলাম দিনে দুপুরে। আশ্চর্য, কেউ বিশ্বাস করত না, কারণ তাকে আমি ছাড়া আর কেউ দেখতে পেত না। আস্তে আস্তে আমি ভাষা জ্ঞান হারিয়ে ফেললাম। আমাকে বোবা রোগে ধরল, রক্তাল্পতা বেড়ে গেল ভীষণ করে। শরীর এত খারাপ হয়ে গেল যে সবাই আমাকে ভর্তি করে দিল বিদ্যাসাগর হাসপাতালে। আমি টের পেতাম, নার্সরা আমাকে স্নান করিয়ে দিচ্ছে, গায়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, কিন্তু তাদেরকে আমি কিচ্ছু বলতে পারতাম না। কথা বলায় অপারগ হয়ে গিয়েছিলাম আমি। ওই সময় ওই ভীষণ বউটা আমার আশেপাশে থাকতো। কি তীব্র শাসানি ছিল তার! আমাকে চোখ রাঙিয়ে বলতো, এই শিগগিরই নাম, নাম বলছি, হাসপাতালের খাট থেকে আয়েশ করে শুয়ে পড়েছিস। কথা শুনতাম না বলে সে পাখির মতো উড়ে এসে আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ত আর রক্ত চুষে খেত। একদিন আমাকে 3 বোতল রক্ত দেওয়া হয়েছিল, কিন্তু ওই বউটা সব রক্ত টেনে নিত। ডাক্তার একদিন বললেন, একে প্রাণে বাঁচানো যাবে না। শুনে মায়ের কি আকুল কান্না। ইতিমধ্যে আমার ছেলের জন্ম হয়ে গেল সেই একই অবস্থায়। আতুরে শিশুকে নিয়ে গেল আমার যা, কিন্তু আমার মরণাপন্ন অবস্থার কারণে আমাকে ছাড়ল না হাসপাতাল থেকে। আমি তলিয়ে গেলাম এক অন্ধকারাচ্ছন্ন গভীর আবর্তের মধ্যে। আমার মা যেসব বাড়িতে কাজ করতেন সেসব বাড়ি থেকে সবাই আমাকে মাঝে মাঝে দেখতে আসতেন। একদিন আমাকে দেখতে এলেন যোগেন দাঁর স্ত্রী শ্রীমতী দীপ্তি দাঁ। মা এনাদের বাড়িতে কাজ করতেন। ওই দম্পতি অত্যন্ত ঈশ্বর ভক্ত ছিলেন। বাড়িতে রাধা গোবিন্দের মন্দির বানিয়ে অত্যন্ত নিষ্ঠা আর ভক্তি সহকারে ঠাকুরের নিত্য সেবা নিয়ে থাকতেন। আমাকে দেখেই দীপ্তি বৌদি সবাইকে বললেন, আরে এর তো কোনো অসুখ করেনি, একে অন্য রোগে ধরেছে। তিনি আবার বাবাকে বললেন যে যদি বাবা একটা গাছ ফোটা নিখুঁত আর টাটকা জবা ফুল আনতে পারেন আর একটা পিতলের গেলাসে লোহার পেরেক রেখে 5টি পুকুর থেকে এক নিঃশ্বাসে জল সংগ্রহ করতে পারেন, সেই জলের একটি ফোঁটাও মাটিতে পড়তে পারবে না, তাহলে আমি সেরে যাব। আর অতি অবশ্যই 51 টাকা দিয়ে বাবাকে আমার জন্য একটা মাদুলি নিতে হবে। মাদুলির দামের আধিক্য নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না। বাবা তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। ওই মন্ত্রপুত জল দীপ্তি বৌদি আমার গায়ে ছিটিয়ে দিলেন আর মাদুলিও আমাকে পরিয়ে দিলেন। এর আধ ঘন্টার মধ্যে আমি সুস্থ হয়ে হাসপাতালের নিজের শয্যায় উঠে বসলাম। আমি মুমূর্ষু রোগী, যাকে ডাক্তাররা জবাব দিয়ে গিয়েছিলেন। খাটে শটান বসে থাকতে দেখে হাসপাতালের নার্স, আয়া, সিস্টাররা সকলে অত্যন্ত বিস্মিত হলেন। আজ যে আমি বেঁচে আছি, সুস্থভাবে ঘর সংসার করছি, বলতে পারো সব কিছুই ওই দীপ্তি বৌদির দয়ায়। তবে তিনি আর বেঁচে নেই, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অনেক দিন আগে মারা গেছেন। ফুলিকে প্রশ্ন করলাম, তুই যে এই গল্পটা বললি এর মধ্যে নির্জলা সত্য কতটা আছে বলতো? ফুলি বলল, পুরোটাই সত্য। এই ঘটনার সাক্ষী আর প্রত্যক্ষদর্শীরা আজও বেঁচে আছে। বলিস তো তাদেরও ডেকে আনতে পারি, বুঝলি?